বন্ধুরা নমস্কার। বন্ধুরা, একজন অবিবাহিত বাবা পাওয়া গেছে। নির্বাচন কমিশনের সৌজন্যে একজন এমন বাবা পাওয়া গেছে যার বিয়ে হয়নি, আবার তার যে সন্তান তার চেয়ে বয়সে বড়, আবার সন্তানের সঙ্গে তার টাইটেল মেলে না, রাজ্যও মেলে না। বাবা থাকে এক রাজ্যে, সন্তান থাকে আরেক রাজ্যে। বাবা টাইটেল এক, মেয়ের টাইটেল আরেক। বাবার বয়স 33, তার মেয়ের বয়স 34। ভারতের নির্বাচন কমিশন এত দারুণ একটা উপহার দিয়েছেন আর কি, যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কারণ আমি নিজে অবিবাহিত হয়ে যে সন্তান পাওয়া যায় এবং সেই সন্তান যে বাবার চেয়েও বয়সে বড় হতে পারে, এটা নির্বাচন কমিশনের ভোটার লিস্ট না দেখলে পরে আমার ধারণাতেই হয়তো কোনোদিন আসতো না। আমি জানি না যে আমাদের দেশের নির্বাচন কমিশন আমার জন্যও ভারতের অন্য কোনো রাজ্যে, কোনো না কোনো রাজ্যে আর কি, ভোটার লিস্টের মধ্যে কোনো সন্তান রেখেছে কিনা। কিন্তু যদি রেখে থাকে তাহলে ইলেকশন কমিশনের কাছে আমার একটা দায়িত্ব, মানে দাবি আর কি। দাবি হলো, যদি আমার সন্তান মেয়ে হয় তাহলে কিন্তু মেয়ের বিয়ের খরচ কিন্তু ইলেকশন কমিশনকে দিতে হবে। আর যদি ছেলে হয়, ছেলে যাতে হয় ব্যবসায়ী হয়, মানে ভালো টাকা পয়সা থাকে, আর না হলে সরকারি চাকরি যাতে করে। কারণ আমি কিন্তু বোঝা নিতে পারবো না, সন্তানের বোঝা আমার পক্ষে সম্ভব না। এখন ইলেকশন কমিশনকেই সেই বোঝা নিতে হয়। ইলেকশন কমিশন এই দারুণ কাজটা করেছে এবং এটা ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। বাংলার পূর্ব বর্ধমানের কাটোয়াতে যে এলাকাতে এটা ধরা পড়েছে আর কি, দাইহাটার 168 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের লোকজন গিয়ে সেটাকে ধরেছেন, চিহ্নিত করেছে পুরো বিষয়টা আর কি। তাদের কারণে মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে। আবার বিজেপির লোকরাও কিন্তু বসে নেই, তারাও বাংলাদেশি ভোটারকে বাংলার ভোটার লিস্টে খুঁজে বের করেছে। দুইটাই ভয়ঙ্কর, দুইটাই ভীষণ রকম আপত্তিজনক। আপনার অবিবাহিত বাবা, তার সম্বন্ধে জানা গেছে বাবার নাম নাকি রাহুল বণিক, হিন্দু। আপনার বিজেপির কারোর টেনশন করার কিছু নাই। তিনি মুসলিম টুসলিম না, খ্রিস্টানও না, বুদ্ধিস্ট না, তিনি হিন্দু। এই বাবা রাহুল বণিক, তার বয়স 33, আর তার মেয়ে পায়েল ভাটিয়া। মেয়ের বাড়ি হলো চণ্ডীগড়ে, মেয়ের বয়স 34। পৃথিবীতে বাবার বয়সের চেয়ে মেয়ের বয়স বেশি, এইটা বোধহয় এই একমাত্র নির্বাচন কমিশনের সৌজন্যে এই প্রথম ধরা পড়েছে। এর জন্য ভারতের নির্বাচন কমিশনকে অবশ্যই একসাথে নোবেল পুরস্কার, একসাথে অস্কার পুরস্কার, একসাথে ভারতরত্ন, যা পুরস্কার আছে সব দেওয়া যেতে পারে। এবং রাজীব কুমার, যিনি সদ্য রিটায়ার করেছেন, রাজীব কুমার, ওনার আচার আচরণ কথাবার্তা শুনলে পরে বোঝা যেত উনি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, বিশেষ কারোর জন্য তিনি তাবেদারি করছিলেন, ওকালতি করছিলেন। ওনার সময়ে ভারতের নির্বাচনী ব্যবস্থা নিয়ে অসংখ্য আপত্তি উঠেছে, অসংখ্য অভিযোগ উঠেছে, এবং এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনার ভূমিকা সত্যই সন্দেহজনক ছিল। এই যে ভোটার লিস্টে নাম উঠেছে, নতুন মুখ্য নির্বাচন কমিশনার তো দায়িত্ব নিয়েছেন, বেশি দিন হয়নি। সুতরাং এটা রাজীব কুমারের সময়ই হয়েছে ধরে নিতে হবে। রাজীব কুমার সাহেব এটা যদি ইচ্ছাকৃত করে থাকেন এবং এটা যদি সত্য হয়ে থাকে, মিডিয়াতে প্রকাশিত হয়েছে, মিথ্যে হলে তো প্রকাশিত হতো না এইভাবে। যদি সত্য হয়ে থাকে তাহলে আমার মনে হয় এর জন্য যারা দায়ী, সে বাংলাদেশি ভোটারকে ভারতের ভোটার লিস্টে নাম তোলানোর জন্য, অথবা 33 বছরের বাবার 34 বছরের মেয়ে করার জন্য, এদের সবাইকে ঘাড় ধরে জেলের ভেতরে ঢোকানো উচিত। এদের বিরুদ্ধে মামলা করে বিচার প্রক্রিয়া চালানো উচিত। কারণ এটা দেশের সঙ্গে শত্রুতামূলক ঘটনা। এটা এক ধরনের দেশদ্রোহিতা। কারণ বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে এসে ভারতের ভোটার লিস্টে নাম তুলতে পারে, তাহলে এরা তো এইভাবে করে তাহলে ভারতই দখল করে ফেলতে পারবে। তাহলে কালকে যে পাকিস্তান থেকে কেউ এসে, আফগানিস্তান থেকে এসে, সৌদি আরব থেকে এসে কেউ যে ভারতবর্ষে টাকা দিয়ে অথবা অন্য কোনোভাবে আপনারা আমাদের ভোটার তালিকাতে নাম ঢুকিয়ে ফেলতে পারবে না, তার কোনো গ্যারান্টি নাই। এরাই যে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে না একদিন, আমাদের টোটাল নির্বাচনী ব্যবস্থাটাকে, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে যে হাইজ্যাক করে নেবে না, তার কোনো গ্যারান্টি আছে নাকি?
তারপরে বাবার টাইটেল বণিক, মেয়ের টাইটেল ভাটিয়া, বাবার বাড়ি পশ্চিমবঙ্গে, মেয়ের বাড়ি চণ্ডীগড়ে, বাবার বয়স 33, মেয়ের বয়স 34, আবার বাবা কি অবিবাহিত বাবা। এইগুলি যারা করে, যাদের মাধ্যমে করা হয়েছে, নির্বাচনের দায়িত্বে থাকা, মানে এই পুরো ব্যাপারটার ভোটার লিস্ট তৈরি করার দায়িত্বে থাকা যারা এই ক্ষেত্রে এই অপরাধের সঙ্গে যুক্ত, প্রথমত তাদের শাস্তির দাবি তোলা উচিত। প্রথমে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এই দেশটা সংবিধানের অন্তর্গত চলে, সংবিধানের অতটুকু ক্ষমতার আছে যে এই ধরনের ক্রিমিনালদের, পরিষ্কার ভাষায় ক্রিমিনালদের শাস্তি দেওয়ার ক্ষমতা আমাদের দেশের সংবিধান রাখে। কারণ এটা আপাত দৃষ্টিতে খুব মজার ব্যাপার। হ্যাঁ, ডেফিনেটলি আমি যেটা বলেছি এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা নিয়ে গল্প হতে পারে, আগামী দিনে হয়তো নানান ধরনের কমেডি তৈরি হবে, সোশ্যাল মিডিয়াতে মেম তৈরি হবে। কিন্তু এইটা তো মেম টেম, এটা একটা সাইডের ব্যাপার। কিন্তু যদি সিরিয়াসলি আপনি আপনার দেশকে ভালোবাসেন, দেশের ব্যবস্থাকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, আপনি নিজেকে যদি ভালোবাসেন, তাহলে তো আপনি বিষয়টাকে আপনি হেলায় ঠেলে দিতে পারবেন না। এটা ভয়ঙ্কর। এই দুটো ঘটনায় আমি শুনেছি বিজেপি নেতারা বলছেন, কাগজ দেখিয়ে বলছেন যে বাংলাদেশের নাগরিক, বাংলাতে পশ্চিমবঙ্গে তার নাকি মানে ওইদিকেও ভোটার, এদিকেও ভোটার। এটা ভয়ঙ্কর ব্যাপার, আর এইটাও ভয়ঙ্কর ব্যাপার। তো এখন কথা হলো, এই যে ভিন্ন রাজ্যের লোকদেরকে একই এপিক কার্ডে, একই এপিক কার্ডে বাংলাতে একজন ভোটার, আবার এই এপিক নাম্বারেই আর কি আপনার দেখা যাচ্ছে হরিয়ানাতে অথবা উত্তরপ্রদেশে অন্য আরেকজন ভোটার, অথবা গুজরাটে আরেকজন ভোটার। এটা হতে পারে নাকি? এটা হওয়ার কথা নাকি? হলে তো সবার ক্ষেত্রে হওয়ার কথা। কোনো সিলেক্টিভ কোনো রাজ্যে কারোর ক্ষেত্রে এরকম তো হওয়ার কথা না। যদি এই রকম সিলেক্টিভ যদি কাজ হয়ে থাকে, তাহলে তো এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। এর সঙ্গে কোনো নির্বাচনী ব্যবস্থাকে, নির্বাচন যখন হয় তার ফলাফলকে ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো গোপন কোনো ষড়যন্ত্র এর অঙ্গ হিসেবে এগুলি করা হয়ে থাকতে পারে। এগুলিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যেতে পারে না। তার কারণে আপনার তবে একটা জিনিস অবশ্যই বলবো, রাহুল গান্ধী যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, যতই দিল্লিতে অন্যান্য দলের নেতারা যতই বলুক না কেন, বাংলা অতীতেও ভারতবর্ষকে পথ দেখিয়েছে, বর্তমানেও এটা প্রমাণিত। এবং এর জন্য অবশ্যই বাংলায় যে সমস্ত নেতারা, যে তারা বিজেপির নেতা হোক, তারা তৃণমূল কংগ্রেসের নেতা হোক, যারা এই ভোটার লিস্টে এই ধরনের গড়বড়িগুলো এবং একেবারে অস্বাভাবিক গড়বড়িগুলো ধরে সামনে নিয়ে আসছে, তাদেরকে আমি 100% ধন্যবাদ দেব তাদেরকে, তারা যে কোনো পলিটিক্যাল পার্টির হোক না কেন। কিন্তু এইটা প্রমাণিত আজকে আবার, যে আজকেও বাংলায় ভারতকে পথ দেখাচ্ছে। বাংলার বুদ্ধিমত্তার সঙ্গে যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষের বুদ্ধিমত্তার অনেক পার্থক্য রয়েছে। বাংলা যেটা পারে, সেটা যে মহারাষ্ট্র, যেটা যে দিল্লি, সেটা যে হরিয়ানা, সেটা যে উত্তরপ্রদেশ, অনেক রাজ্যের মানুষ যে পারে না, অনেকে যে পারে না, অনেক রাজনৈতিক দল যে পারে না, এইটা কিন্তু আজকে আবারও দেখা যাচ্ছে। কারণ এই ঘটনাগুলো যে হরিয়ানাতে হয়নি ভোটার লিস্টে, উত্তরপ্রদেশে হয়নি, দিল্লিতে হয়নি, তারপর মহারাষ্ট্রে হয়নি, তাকে গ্যারান্টি দিয়ে বলা যায়? সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল এই ভোটার লিস্টে কারচুপি ধরার জন্য এইভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়েনি। তারা কিন্তু সেই রকমভাবে সিরিয়াসলি তাদের দায়িত্বটা পালন করেনি, যার ফল তাদেরকে ভুগতে হয়েছে। হয়তোবা অনেক ভুতুরে ভোটার, যাদের না জন্ম হয়েছে না মৃত্যু হয়েছে, এরাই হয়তো কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে জিতিয়েছে, আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে জোর করে হারিয়ে দিয়েছে, যা গণতন্ত্রের জন্য কোনোভাবেই শুভ লক্ষণ না, অশুভ লক্ষণ। এবং দেশকে ভালোবাসে এমন কোনো মানুষ এই ধরনের অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না, কোনো দিন করতে পারে না। যদি কেউ এই কোনো একটা রাজনৈতিক দলের প্রতি অতিরিক্ত দুর্বলতার কারণে এই ধরনের অপরাধকে আপনার স্বীকৃতি দেয়, মান্যতা দেয়, তাহলে সেই ব্যক্তির জন্য ভবিষ্যতে এই ধরনেরই কোনো একটা লীলা খেলা কিন্তু অপেক্ষা করে থাকতে পারে। বন্ধুরা, এই কারণে যত ভোটার লিস্টের মধ্যে যত বাংলাদেশি ভোটার আছে বা অন্য কোনো দেশের নাগরিকদের নাম আমাদের দেশের ভোটার লিস্টে আছে, তাদেরকে শুধু চিহ্নিত করা এবং তাদেরকে ভোটার লিস্ট থেকে আউট করা না, তাদেরকে ঢোকানোর কাজে যারা যুক্ত ছিল সেই দেশদ্রোহীদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন, পেনাল অ্যাকশন নেওয়া উচিত।
এই কাজটা করার দায়িত্ব ভারত সরকারের এবং ভারতের নির্বাচন কমিশনের। ভারত সরকার, ভারতের নির্বাচন কমিশন যদি এই কাজটা না করে, তাহলে সুপ্রিম কোর্টকে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। সুপ্রিম কোর্টকেও মাথায় রাখতে হবে। দেশের গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানের মর্যাদা রক্ষা করার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের ওপরে। এই দায়িত্ব যেমন নির্বাচন কমিশন অবহেলা করতে পারে না, সরকার, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার অবহেলা করতে পারে না, তেমনি দেশের সুপ্রিম কোর্টও কিন্তু পারে না। সুপ্রিম কোর্টও কিন্তু দায়বদ্ধ, কারণ সুপ্রিম কোর্টটাকেও কিন্তু এই দেশের জনতা তাদের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি করেছে। সুতরাং দেশের সুপ্রিম কোর্টও দেশের জনগণের কাছে নতমস্তকে দায়বদ্ধ। সুতরাং এই ভিডিওটা একেবারে ব্যতিক্রমী আলোচনা নিয়ে এবং একেবারে নিরপেক্ষ। তার কারণে আপনি যে কোনো রাজনৈতিক দলের কর্মী হন, সমর্থক হন, বা কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক নাও হন, আপনি কিন্তু শেয়ার করবেন এটা দিকে দিকে ছড়িয়ে দিন। সবাইকে এই স্বাধীন মতামতটা শোনার জন্য, জানার জন্য এবং নিজের ভেতরের গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করার জন্য সাহায্য করুন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।